আজ 15ই জুন 2024। গত শনিবার আমি এসে পৌঁছেছি প্যারিস শহরে। আজ আসার পরে প্রথম শনিবার গ্যারে ডি অস্ট্রেলিজে পৌঁছে যাই ট্রেন ধরতে। আসলে প্ল্যান ছিল সকাল সকাল বার্সি থেকে বাসে করে ট্যুরস বলে ফ্রান্সের এক শহরে যাওয়ার, কিন্তু বাসটা আমি মিস করি। তাই অগত্যা সেখানে বসেই টিকিট বুক করে ট্রেনে করে ট্যুরস যাওয়ার সিদ্ধান্ত নেওয়া। পৌঁছে গেলাম ট্যুরসে, যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগলো। ফ্রান্সের ট্রেন এসএনসিএফ বলে একটা সংস্থা অপারেট করে। ট্যুরসে পৌঁছানোর পরে হঠাৎ করে প্ল্যান হলো এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে একটা শ্যাটিউ রয়েছে, শ্যাটিউ মানে দুর্গ, সেখানে যাওয়া। দুর্গ বা প্যালেস বলা যেতে পারে, বাংলায় বলতে গেলে রাজমহল বা রাজপ্রাসাদ। জায়গাটা বেশ সুন্দর। ট্যুর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ট্রেনে করে এসে পৌঁছালাম। আর গাছগুলো এমনভাবে রয়েছে, দেখে মনে হচ্ছে গাছগুলোই যেন একটা প্রাসাদ তৈরি করেছে। কিন্তু গাছগুলো থেকে এই রাস্তা বয়ে এগিয়ে গেলে আসল প্রাসাদের দৃশ্য দেখতে পাওয়া যায়। ফ্রান্সের অন্যতম সেরা প্রাসাদ হলো এটা। এই পুরো এলাকাটাই পড়ে লয়ের ভ্যালির মধ্যে। লয়ের একটা নদী, যেরকম প্যারিস শহরটা সিন নদীর তীরে তৈরি, সেরকম লয়ের নদীর তীরেও অনেক শহর তৈরি হয়েছে। ইনফ্যাক্ট বহু বছর আগে এই সব এলাকাগুলোই বেশি জনপ্রিয় ছিল। ফ্রান্সের রেনেসাঁর অন্যতম কেন্দ্রস্থল ছিল এই সব এলাকাগুলো। রেনেসাঁর অন্যতম বিখ্যাত আর্কিটেক্টই তৈরি করেছিল এই বিশাল বড় শ্যাটিউটা প্রায় 500 বছর আগে। বলা হয় 800 থেকে 900 বছর আগে নাকি এখানে একটা রাজপ্রাসাদ তৈরি হয়েছিল, যদিও সেটা পরে ভেঙে ফেলা হয় বা রিকনস্ট্রাক্ট করা হয়। তবে বর্তমান যে রাজপ্রাসাদটা সেটা প্রায় 500 বছর আগে। এবং লয়ের ভ্যালির দ্বিতীয় বৃহত্তম এবং বিখ্যাত রাজপ্রাসাদ হলো এটা। সব থেকে বড় রাজপ্রাসাদ হলো শ্যাটিউ দে শ্যামবার্ড, আর এটা হলো দ্বিতীয় বৃহত্তম রাজপ্রাসাদ লয়ের ভ্যালির, যার নাম শ্যাটিউ দে শ্যাননশিয়াও। আমি জানি না উচ্চারণটা ঠিক করতে পেরেছি কিনা, তবে ইংলিশ থেকে পড়লে শ্যাননশিয়াই মনে হয়। জায়গাটা বেশ সুন্দর, তবে এর আশেপাশে কোনো বড় শহর নেই। সব থেকে পাশের শহরই হলো ট্যুরস, যেটা প্রায় 30 কিলোমিটার দূরে। আর ট্যুরস থেকে এখানে একমাত্র ট্রেন আসে, বাস আসে কিছু, কিন্তু সেগুলো পুরো ট্রাভেল এজেন্সির বাস, পুরো ট্যুর বুক করে আসতে হয়। আর পাবলিক ট্রান্সপোর্ট নিতে গেলে একমাত্র ট্রেন আসে। আর শ্যাটিউ দে শ্যামবার্ডে যেতে গেলে ট্রেনেই যেতে হয়। ব্লয়েস বলে একটা স্টেশন আছে, সেখান থেকে। বিশাল বড় রাজপ্রাসাদ ঘুরে দেখার জন্য আমি অডিও ফেসিলিটি নিয়েছিলাম, যেখানে ওরা একরকম কানের মধ্যে হেডফোন লাগিয়ে দেয়, যেই হেডফোনটাতে এক একটা ঘরে ঢুকলে সেই ঘরের নাম্বার দিতে হয়। 19টা ঘর আছে, যেই ঘরে ঢুকি সেই ঘরের নাম্বারটা যদি আমি দিয়ে দিই তবে সেই ঘরের ডেসক্রিপশান শোনায়। আমি প্রথম এরকম কোনো রাজপ্রাসাদে এলাম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেখানে আমি এরকম অডিও ফেসিলিটি নিয়েছিলাম। সাধারণত আমি যাই, শুধু ছবি তুলি, ঘুরে চলে আসি। তবে এবার কি জানি মনে হলো একটু শুনেই দেখি এর ইতিহাস। শুনে বুঝতে পারলাম যতই এরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হোক না কেন, মানুষের ইমোশন সেই একই। গল্পগুলো আমার এক্স্যাক্ট মনে নেই, তবে এক একটা ঘরের এক একটা গল্প। অধিকাংশ ঘর কোথাও সুখের গল্প, কোথাও দুঃখের, কোথাও 2 নারীর সঙ্গে এক পুরুষের সম্পর্ক এবং সেখান থেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, কোথাও রাজরাজাদের বিভিন্ন দুঃখের কাহিনী, তাদের সাংসারিক দুঃখের কাহিনী, কোথাও কোনো নারী বন্ধাত্বের জন্য তাকে ঘরের লোকেরা কীরকম ব্যবহার করতো এবং সেই নারী কী করে জীবনযাপন করতো তার কাহিনী। ভাবতে অদ্ভুত লাগে, ভারতবর্ষ থেকে এত দূরে রয়েছি, প্রায় 7-8 হাজার কিলোমিটার দূরে, কিন্তু মানুষের বেসিক ইমোশন কিন্তু সেই একই। হয়তো ভারতবর্ষের এরকম কোনো জায়গা হলে সেই গল্পগুলো ভালো জোরে জোরেই শোনানো হতো, কিন্তু
কিন্তু যেহেতু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, সেহেতু এরা সব কিছু জোরে জোরে বলে না, তবে ভেতরের ইমোশনগুলো যখন গল্পের মাধ্যমে শোনায় তখন সবই শুনে মনে হয় একই গল্প ভারতবর্ষ সমস্ত রাজপ্রাসাদেই রয়েছে। সমস্ত রাজা নবাব সমস্ত জায়গাতেই একই গল্পের ধারা। তবে জায়গাটা খুব সুন্দর, ঘুরে দেখার জন্য খুব সুন্দর জায়গা। এখানে লোকজন পায়ে হেঁটে ঘুরে দেখতেই পছন্দ করে। এগুলো এক একটা রানীর ঘর, আর এই এক একটা রানীর যে ঘরগুলো রয়েছে ওই ঘরের মধ্যে বিছানা এবং তার আসবাবপত্র এইসব নিয়েই পুরো মহলটা তৈরি হয়েছে। এক একটা বিছানা এক এক রকম, এক এক রং দিয়ে তৈরি, এবং যতটা সম্ভব এটাকে এরা সংরক্ষণ করার চেষ্টা করেছে। এটা ইউনেস্কো হেরিটেজ সাইট, স্বভাবত বোঝাই যাচ্ছে ভালোভাবেই সংরক্ষণ করা হয়েছে জিনিসগুলো। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই একটা বড় জিনিস, এরা প্রচণ্ড পরিমাণে সংরক্ষণে বিশ্বাসী। ভারতবর্ষে হয়তো চাদর পাল্টে দিল বা গদি পাল্টে দিল, খাট বিছানা পাল্টে দিল নতুন দেখানোর জন্য, কিন্তু এদের নতুন দেখানোর থেকেও বড় উদ্দেশ্য হলো সেগুলো সংরক্ষণ করা। সেই আজ থেকে হয়তো 300-400 বছর আগের চাদরই রেখে দিয়েছে, সেই পেন্টিংই রেখে দিয়েছে, সেই ফ্লাওয়ার রাখার যে বুকে সেগুলোই রেখে দিয়েছে, সেগুলোকেই প্রিজার্ভ করে রেখেছে। বিভিন্ন খাট, বিভিন্ন রানী, বিভিন্ন জেনারেশনের রানী, ইনফ্যাক্ট এক সময়ের তৈরিও না। আমি শুনছিলাম প্রায় 300 বছর ধরে এখানে মানুষজন ছিল। প্রায় 1500 খ্রিস্টাব্দের আশেপাশে এখানে রাজা থাকা শুরু করে এবং তারপরে বিভিন্ন জেনারেশন একের পর এক চলতে থাকে এবং সেখানে নতুন রানী আসে। কোনো রানী হয়তো ফ্রান্স থেকে আসেওনি, সে বাইরের দেশের রানী এসছে, সে সেখানকার চিন্তাভাবনা নিয়ে এসছে। একজন রানীর শুনছিলাম ইতিহাস যে নাকি ফ্রান্সকে প্রথম পিজার পরিচয় করায়, কারণ পিজা ছিল ইটালিয়ান, আর সেই রানীর নাকি পিজা ভালো লেগেছিল, তা সে পিজা নিয়ে এসছিল এবং সেখান থেকে ফ্রান্সে পিজার প্রচলন শুরু হয়। এরকম অনেক গল্প আছে। এক একটা ঘরের 19টা ঘরের মধ্যে এক একটা ঘরে নিয়ে যাচ্ছিল আর এক একটা গল্প। আর এই হলো শেষ ঘর, যেখানে শুনলাম সব থেকে দুঃখের কাহিনী। ভদ্রমহিলার বন্ধ ছিলেন এবং তার ফলে তার ঘরটা নাকি পুরো অন্ধকার করে রাখা থাকত এবং তিনি কালো চাদরের ওপর শুতেন। পুরো ভারতবর্ষের দুঃখের কাহিনীর মতোই এদেরও দুঃখের কাহিনীগুলো একই। তবে ঘুরে দেখতে ভালোই লাগে। আর এর পাশের এলাকাগুলো এত সুন্দর, নদী বয়ে যাচ্ছে, এই হলো লয়েড নদী, তার পাশেই তৈরি হয়েছে এই রাজপ্রাসাদটা। আর এই লয়েড নদীর পাশেই অনেকে হেঁটেও যায়, অনেকে সাইক্লিংও করে। এখানে সাইকেল ভাড়া পাওয়া যায়, সাইকেলে করে লয়েড নদীর পাশ থেকে উপত্যকা দিয়ে অনেকখানি চালিয়েও নিয়ে যাওয়া যায়। আর তাছাড়াও এখানে বোটিংও করা যায়, কায়াকিংও করা যায়। তো অনেক লোকই আসে, কারণ জায়গাটা যেহেতু খুবই ইন্টেরিয়ারে, এখানে আসতে অনেক সময় লাগে। তাই আসলে সকাল থেকে বিকেল অবধি প্ল্যান করার মতো জিনিসপত্র এরা রেখে দিয়েছে। আমি ভাবিও নি আজকে এখানে আসবো, হঠাৎ করেই ট্যুরস যাওয়ার প্ল্যান, আর ট্যুরস থেকে সাডেনলি আমার মনে হলো চলে যাই, যখন এটা দেখাচ্ছে আশেপাশের বিখ্যাত জায়গাগুলোর মধ্যে একটা, ঘুরেই আসি। তারপরে আমি রাজপ্রাসাদের অপোজিট সাইডটায় গেলাম। অপোজিট সাইডটাতে পুরোই জঙ্গল, সেখান থেকেই সাইকেলিং করে অনেকে। সেখান থেকে আরও জঙ্গলের ভেতরে একটুখানি হেঁটে গেলাম, ওখানে একটা গ্রেভিয়ার্ড মতো আছে, কবরস্থান বলা যেতে পারে, সেই দিকে রয়েছে। তবে সুন্দর জায়গা একদিন অতিবাহিত করার জন্য, আর যাদের আর্কিটেকচারের ইন্টারেস্ট আছে তাদের জন্য তো অসাধারণ জায়গা। এই হলো সেই গ্রেভিয়ার্ডের সাইডে সুন্দর জঙ্গল। একদিন অতিবাহিত করার জন্য সকাল থেকে বিকেল সাইক্লিং, বোটিং সমস্ত কিছু রেখে দিয়েছে, খাবার জায়গা রয়েছে। তবে যাওয়াটা বেশ সমস্যা, গাড়ি থাকলে সুবিধা, নাহলে কিছু দূর হেঁটে ট্রেন স্টেশন। আমি ট্রেন স্টেশনের দিকে যেতে শুরু করলাম, যদিও ট্রেন প্রায় 1.5 ঘন্টা পরে এখনও,
তাই ট্রেন স্টেশনের অপোজিট সাইডটা একটু হেঁটে দেখলাম। অপোজিট সাইডে এখানকার বাড়িঘরদরই রয়েছে, তবে এই বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছে বেশ পুরানো, আর্কিটেকচারালি বহু পুরানো বাড়িঘরের মতো। তবে এগুলোর অনেকগুলোই কিন্তু রেস্টুরেন্ট, কারণ যারা ওখানে যায় তারা এইখানেই খাওয়া দাওয়া পছন্দ করে ওখানে যায়। অনেক রেস্টুরেন্ট আর বার রয়েছে এখানে, ভালো জায়গা। আমি একাই হেঁটে ঘুরে দেখছিলাম। এখনই ফিরে যেতে হবে। ফিরে যাব আমি টুরসে। টুরস জায়গারই নাম, ফ্রান্সের অন্যতম বিখ্যাত শহর। লাইক করুন আমার ভিডিও, শেয়ার করুন আমার ভিডিও, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল। আবার দেখা হবে পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে। শুভ বিদায় বন্ধুরা।